প্রিয় দর্শক, ওয়ার্ল্ড কাপ মানে কিন্তু উন্মাদনা, ওয়ার্ল্ড কাপ মানে আবেগ এবং আরও অনেক কিছু। এই আবেগ, এই উন্মাদনায় কিন্তু পুরো বিশ্ব এখন মাতোয়ারা। বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? আমরাও পিছিয়ে নেই। ওয়ার্ল্ড কাপ জ্বরে আক্রান্ত হয়েছি প্রত্যেকটি মানুষ। এই মুহূর্তে আমি শ্রাবণ ও তহিদা হাজির হয়েছি আপনাদের সামনে ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের বিশেষ এই লাইভ অনুষ্ঠান হিথিয়াম এনার্জি নিবেদিত ওয়ার্ল্ড কাপ 2026, এবং সেখানে হচ্ছে অবশ্যই আমাদের সাথে যারা আছেন তাদের সাথে পরিচিত হবার আগে আমি দর্শক আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু প্রতি রবি এবং মঙ্গলবার আমাদের সাথে থাকতে পারেন লাইভ এই অনুষ্ঠানে। সো যেমনটি বলছি, আমার সাথে বিশেষ অতিথি যারা রয়েছেন তাদের কাছে যাওয়ার আগে আরও একবার ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার বিডি। আর আমার সাথে রয়েছেন মোহাম্মদ আসলাম, ফর্মার ন্যাশনাল ফুটবলার, এবং সেই সাথে রয়েছেন স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড অ্যানালিস্ট MM Kassel. Hello, welcome to the show. Thank you. যেমনটি বলেছি যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 আমরা কিন্তু সবাই অনেক বেশি আবেগতাড়িত এবং সেই সাথে খুবই এক্সাইটেড, কারণ বাংলাদেশের মানুষজনের যে ভালোবাসার জায়গাগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক মতো পূরণ হচ্ছে আপাতত বলা যায়। প্রথম যে ম্যাচটি নিয়ে কথা বলতে চাই, জার্মানি ভার্সেস আইভরি কোস্ট, আমার কাছে দারুণ লেগেছে। কেমন লেগেছে আপনার কাছে আসলাম ভাই? জার্মানি তার স্বরূপে ফিরে এসেছে এবং দারুণ ফুটবল খেলেছে। এক্স্যাক্টলি, এবং এটাই তাদের স্ট্যান্ডার্ড। কিন্তু প্রথম ম্যাচে যেভাবে 7 গোল দিয়ে তারা উড়িয়ে দিয়েছিল প্রতিপক্ষকে, এক্সপেকটেশন কি আর একটু বেটার ছিল কিনা MM কাসেল? অবশ্যই বেটার ছিল। কারণটা হলো যে প্রথম ম্যাচে যখন 7-1 গোলে জিতবেন, আপনি পরের ম্যাচে নিশ্চয়ই সেই ধরনেরই একটা পারফরমেন্স আপনি আশা করবেন। তার চেয়েও বড় বিষয়টা হলো যে কার বিরুদ্ধে লড়ছেন আপনি? আইভরি কোস্ট কিন্তু আপনি খুব একটা শক্তিশালী তেমন দল না, তারপরে তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে যেভাবে মানে জার্মানি যেভাবে বিপদে পড়েছিল, প্রথম গোলটা কিন্তু প্রথমে তারা গোল একটা খেয়ে বসেছিল। গোল খেয়ে বসার পরেও তারপরেও তারা দেখবেন যে সেই গোলটা ধরে রেখেছিল আইভরি কোস্ট একদম পুরো দ্বিতীয়ার্ধে পর্যন্ত। দ্বিতীয়ার্ধে গিয়ে 68 মিনিটে জার্মানি একটা গোল শোধ করেছে এবং দিয়াজ গোলটা শোধ করেছেন, এবং তিনি সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন, বদলি খেলোয়াড় হিসেবে তিনি নেমেছিলেন। তিনি শুধু গোলটা শোধ করেছেন তা না, তিনি আপনার এই ইনজুরি টাইমে গোল আরেকটি দিয়েছেন। দ্যাট মিনস আপনি যে ম্যাচটা ড্র হতে পারতো বা যে ম্যাচটা আইভরি কোস্ট জিততে পারতো, সেই ম্যাচে তারা কিন্তু আপনি এক অর্থে বলা যেতে পারে যে হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে তাদের, এবং সেই পুরোটা করে দিয়েছেন দিয়াজ উন্দাভ। তিনি গোলটা দিয়েছেন, দুটো গোলই তিনি দিয়েছেন, এবং তার কাছ থেকে আমি যে পারফরমেন্সটা পেয়েছি সেটাতে আমি খুব একটা অবাক হইনি। কারণটা হলো, শ্রাবণ একটু জানাই আপনাকে, সেটা তিনি কিন্তু এটি তার বিশ্বকাপের প্রথম গোল না। এই ম্যাচে তিনি দুটো গোল করেছেন, এবং এর আগের ম্যাচেও তিনি যখন খেলতে নেমেছিলেন কেপ ভার্দের বিরুদ্ধে, তখন সেখানে কিন্তু আপনি একটি গোল তিনি করেছিলেন। 7-1 গোলের কথা যেটা বলা হচ্ছে, সেখানে একটি গোল তিনি করেছিলেন। দ্যাট মিনস দুটো ম্যাচে আপনি সাবস্টিটিউট হিসেবে খেলতে নেমেছেন, গোল করেছেন 3টি। শুধু সেটাতে যদি আপনি মনে করেন যে তার কৃতিত্ব শেষ, তা না, তিনি দুটো গোল অ্যাসিস্টও করেছেন। আপনি একজন সাবস্টিটিউট খেলোয়াড়ের কাছ থেকে আর কি চান? তাহলে আমরা কি এক্সপেক্ট করতে পারি যে নেক্সট ম্যাচে তিনি আসলে সাবস্টিটিউট হিসেবে খেলবেন না? আসলাম ভাই, এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করে কোচের উপর। রাইট, কোচ কাকে কখন ইউজ করবে এটা তার ডেফিনেটলি। কিন্তু এত দারুণ পারফরম্যান্সের পরে ফ্যান এবং পুরো ওয়ার্ল্ড কিন্তু এই কোয়েশ্চেনটা করেই যাচ্ছে যে তিনি কি এখন সাবস্টিটিউশনে থাকবেন নাকি নেক্সট ম্যাচে তাকে পুরো একদম শুরু থেকেই আমরা পাবো? এটা আমাদের সময়ও ছিল, একটা প্লেয়ার সে ফুল টাইম খেলতে পারতো না, একটা সার্টেন টাইমে তাকে নামানো হতো এবং সে গোল বের করে চলে আসতো না। কিন্তু যদি আপনি ক্যারেক্টারটা ওইরকম, রাইট, আমি এই ম্যাচ শেষে কোচের কথা শুনছিলাম, আপনি যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটা কোচকে করা হয়েছিল, এবং কোচ উত্তরটা খুব ভালোভাবে দিয়েছেন। বলেছেন যে আপনি বদলি খেলোয়াড় হিসেবে যে নেমে এরকম পারফরমেন্স করতে পারে, তাহলে পুরো 90 মিনিট তাকে কেন আমরা তার প্রতিভাটুকু ইউজ করব না? খুব সম্ভবত পরের ম্যাচে তাকে আপনি দেখা যাবে যে খুব সম্ভবত পরের ম্যাচে তাকে আপনার পুরো 90 মিনিটের মধ্যেই বা সেরা একাদশে রাখছেন খেলোয়াড় কোচ। আর আরেকটা বিষয় হতে পারে, আসলাম ভাই যেটি বললেন যে অনেক খেলোয়াড় হয় কি যে আপনি 11 জনের দলে আপনার 23 জন খেলোয়াড়, আপনি সবাইকে তো এক ম্যাচে ইউজ করতে পারবেন না, সেরা একাদশে ইউজ করতে পারবেন না। পজিশনাল গত অবস্থান দেখে আপনাকে কিন্তু সেরা একাদশটা চুজ করতে হয়, কোন খেলোয়াড় কোন পজিশনের জন্য ফিট সেটা দেখতে হয়। বা আপনি 15 মিনিটের মধ্যে আমি তাকে নামালাম, এই 15 মিনিটে দেখবেন যে সে ম্যাচের চেহারাই চেঞ্জ করে দিচ্ছে। আপনার এই উন্দাজ হলেন সেই টাইপেরই একজন খেলোয়াড়, দেখতে খুব একটা তিনি মানে হাস্কি টাইপের কোনো না, কিন্তু হারকিউলিস টাইপের না, খুব স্মল টাইপের মানুষ। এবং এই কারণে আমি একটা গল্প রয়েছে, গল্পটা আপনাকে বলবো। আপনি দেখবেন যে তিনি কি বলে, যখনই সুযোগ পেয়েছেন সেই সুযোগটা তিনি ভালো মতো কাজে লাগিয়েছেন। বাট
এই ম্যাচে তিনি যে পারফরমেন্স করেছেন এবং আগের ম্যাচে পারফরমেন্সে যদি যোগ করেন তাহলে আপনি আমি অন্তত কোচ হলে আমি এই ঝুঁকিটা নিতাম না, তাকে আমি পুরোপুরি কিন্তু আপনার 90 মিনিটই খেলার জন্য সেটাই নামাতাম। কিন্তু ফ্যানরাও চাচ্ছে যে পুরো 90 মিনিট তার কাছ থেকে আমরা এরকম অনবদ্য ফুটবল যদি পেতে পারি Right, তাহলে right. তো ডেফিনেটলি সেটা জার্মানির জন্য অনেক বেশি উপকার হবে। আপনি ওয়েল সেড, একেবারে টোটালি মানে যেটা বলা যায় যে দারুণভাবে পয়েন্ট আউট করেছেন যে 67 মিনিটস পর্যন্ত কিন্তু আইভরি কোস্ট ম্যাচের মধ্যেই ছিল, বলা যায় এগিয়েই ছিল তারা, যেহেতু ফার্স্ট গোলটা তারা 1-0 lead ক্যাপ্টেন ছিল। দিয়েছে এক্স্যাক্টলি। এবং এরপরে একদম চতুর্থ মিনিট কিন্তু শেষের দিকে খেলাটা এত টান উত্তেজনা, খুব উত্তেজনা। এনজয় করেছি Right, আমরা। right. ওয়েল আরো ম্যাচ নিয়ে তো আমি কথা বলতে চাইবো, কারণ আমরা যদি দেখি যে নেদারল্যান্ড এবং সুইডেনের ম্যাচটা, সেটাও কিন্তু আমার কাছে মনে হয়েছে কিছুটা একপেশে হতেও আবার পরের দিকে খুব ইন্টারেস্টিং হয়েছে। তো সেই ম্যাচটা নিয়েও আমি জানতে চাইবো মোহাম্মদ আসলাম আপনার কাছ থেকে। নেদারল্যান্ড সবসময় বড় ভালো ফুটবল খেলে এবং আই এম বিগ ফ্যান অফ নেদারল্যান্ডস। নেদারল্যান্ডের প্রতিটা খেলোয়াড় ওরা চেষ্টা করে মানে কিভাবে নান্দনিক ফুটবলটা উপহার দেওয়া যায়, রাইট। এবং সেটাই তারা চেষ্টাও করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে। আমার মনে হয় যে ওরা অনেক দূর এগিয়ে যাবে আমার মনে হয়। এই ম্যাচের কথা যদি আপনি বলেন তাহলে দেখবেন যে 4-1 ম্যাচের রেজাল্ট 4-1, দ্যাট মিন্স আপনি নিশ্চিতভাবে চাইবেন বা যে কেউ যারা এই খেলাটুকু দেখেনি তারা হয়তো বলবে যে এটা বোধহয় ওয়ান সাইডের মতো ম্যাচ হয়েছে। আসলে কিন্তু তা না শ্রাবণ, আপনি পুরো ম্যাচটাই কিন্তু সুইডেন টিকে ছিল। গোল তারা একটা করেছে কিন্তু বেশ কয়েকটা গোল তারা মিসও করেছে। আর যেহেতু আপনি পুরো ম্যাচটা জুড়ে ম্যাচের মধ্যে এক ধরনের কিন্তু আপনার টান উত্তেজনা ছিল, মানে কখনোই মনে হয়নি যে না কখনোই মনে হয় না, রেজাল্ট কিন্তু তাই এক পেশের মতো হয়ে যাচ্ছে 4-1 গোলে। বাট এটা এত চমৎকার একটা ম্যাচ হয়েছে যে পুরো ম্যাচের পুরো মুহূর্তটুকু খুব উপভোগ্য ছিল। সুইডেন কখনোই কিন্তু আপনার ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল সেটা বলার উপায়টুকু নেই। তারা বেশ কয়েকটা গোল মিস করেছে, যদি আর একটা বা দুটো গোল, একটা গোল তারা যদি করতে পারতো তাহলে দেখতেন যে আপনি এই খেলাটার হয়তো নেদারল্যান্ডসের জন্য 4 গোল করলেও এত সহজে জেতাটা সহজ হতো না। সো এটা খুবই ইউনিক একটা ম্যাচ হয়েছে, যে ম্যাচে তারা 4-1 গোলে জিতেছে কিন্তু আপনি যাদেরকে হারিয়েছে আপনি তাদেরকে বাদ দিতে পারছেন না। তার মানেটা কি? তার মানেটা একটাই যে এটা দুর্দান্ত একটা উপভোগ্য ম্যাচ হয়েছে। এবং সুইডেন এই ম্যাচে যে পারফরমেন্সটা করেছে তাতে সুইডেনের সামনে কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে টিকে থাকার একটা সম্ভাবনা রয়েছে বা পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর আগের ম্যাচটা তারা জিতেছিল, এই ম্যাচটা তারা হেরেছে। এখন পর্যন্ত তাদের জিতেনি, তারা এই ম্যাচটা একটা ম্যাচ ড্র করেছিল এবং এই ম্যাচটা তারা হেরেছে। দ্যাট মিন্স তাদের পয়েন্ট কিন্তু আরেকটা ম্যাচ বাকি রয়েছে লাস্ট ম্যাচটা জাপানের সাথে, লাস্ট ম্যাচটা জাপানের সাথে রয়েছে। সেই ম্যাচটা তারা যদি জিততে পারে তাহলে তাদেরও কিন্তু আপনি একটা ইকুয়েশন থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। তাহলে তো আবার জাপান এবং তিউনিসিয়ার কথা বলতে হয়, কি দারুণ খেলাটা উপহার দিল জাপান। এক্স্যাক্টলি, মানে একেবারে কবিতার মতো যে খেলাটা বলা যায়, আমার কাছে মনে হয়েছে এরকম। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। না আপনি জাপানের কথা যদি বলেন, এখন পর্যন্ত এই বিশ্বকাপে বেশ কয়েকটা এশিয়ার দেশ খেলছে, তার মধ্যে জাপানের পারফরম্যান্সটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। ওয়েল ডিসিপ্লিনড একটা টিম, দেখে মনে হচ্ছে যেন তাদেরকে একটা কাজ ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই কাজটা কত সুন্দরভাবে তারা করে বেরিয়ে আসতে পারবে সেই কাজটুকু তারা করছে। এর আগের ম্যাচটা তারা যেটা খেলেছিল সেটার বর্ণনা না দিলে এই ম্যাচের সঙ্গে তুলনায় আসা যাবে না। আগের ম্যাচটায় তারা কিন্তু আপনার নেদারল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করেছিল, 2-2 গোলে ড্র করেছিল এবং আপনি জেনে অবাক হবেন দুবারই তারা কিন্তু পিছিয়ে থেকে ড্র করেছে। নেদারল্যান্ড একটা গোল করেছে, একটু পরে আপনি জাপান সেটা শোধ করেছে, পরে নেদারল্যান্ড আবার এগিয়ে গিয়েছে, আবার জাপান শেষ মুহূর্তে এসে গোলটা শোধ করেছে। দ্যাট মিন্স আপনি পিছিয়ে থেকে কোনো ম্যাচ যদি আপনি ড্র করে বেরিয়ে আসতে পারেন বা সেখান থেকে পয়েন্ট নিয়ে বেরিয়ে আসতে পারেন, অনেক বড় কৃতিত্বের একটা বিষয়। তো সেই ম্যাচ থেকে তারা যে ইন্সপিরেশনটা পেয়েছিল এই ম্যাচে তাদেরকে জিততে হবে এই চিন্তা নিয়ে তারা মাঠে নেমেছিল এবং 4-0 গোলে তারা জিতেছে এবং পুরো ম্যাচটুকুতে জুড়ে তারা দুর্দান্ত দাপট দেখিয়েছে। এবং শেষের যে গোলটা হয়েছে, হেড দিয়ে একজন গোল করেছিলেন, সম্ভবত ডেকো তার নাম, এতোর পাশে ডেকো গোলটা করেছিলেন। এক্সেলেন্ট কায়দায় তিনি হেড দিয়ে গোল করেছেন। সো এখন পর্যন্ত জাপান যে দুটো ম্যাচ খেলেছে এই দুটো ম্যাচে তাদেরকে ফুল মার্কস আপনাকে দিতে হবে। প্রথম ম্যাচে তারা জিততে পারেনি কিন্তু তারা মানে হারার অবস্থান থেকে ড্র করে বেরিয়ে আসতে পেরেছে, আর এই ম্যাচে তারা ফুললি একদম পুরা আপনার দাপট দেখিয়েছে। তো সেকেন্ড রাউন্ডে আমার কাছে যদি আপনি বলেন তাহলে এই গ্রুপ থেকে সেকেন্ড রাউন্ডে জাপানের যাওয়াটা অবশ্যই উচিত, জাপান এবং নেদারল্যান্ডসের যাওয়াটা উচিত। থার্ড দল হিসেবে হয়তো সুইডেন যেতে পারে, কারণ আপনি জানেন যে এবারের যে ফিকচারের যে সিস্টেমটা বা ফিফার যে সিস্টেম করেছে সেটাতে আপনি বেস্ট দলের গ্রুপের বেস্ট 3 যিনি থাকবে সেও যেতে পারবে।
অবশ্যই আরো হাই ভোল্টেজ গেম নিয়ে আসলে কথা বলার অবশ্যই সুযোগ রয়েছে এবং আমরা কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আমি একটু ইউএসএ থেকে ঘুরে আসতে চাই। যদিও একদম সামনাসামনি আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে পাচ্ছি না, কিন্তু যারা দেখতে পাচ্ছেন সেখানে সাবেক ফুটবলার এবং একজন স্পোর্টস অ্যানালিস্ট আছেন এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত যাচ্ছেন ডক্টর আবু জুবায়ের দ্বারা। নিশ্চয়ই আপনি আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন। কেমন আছেন আপনি? কেমন এনজয় করছেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাইকে। প্রথমেই এটিএন কে ধন্যবাদ জানাবো, প্লাস আমার কাছে খুব ভালো লাগছে যে আমার একটা সতীর্থ প্লেয়ার আসলাম সাহেব আমার সাথে খেলাধুলা করছেন এবং আমি ওনার সাথে একসাথে খুলনায় খেলি এবং কাইসার ভাইয়ের সাথে আমি দুই একটা সাক্ষাৎকার দিই। গতকালকে আমি জার্মানের খেলা উপভোগ করছি, কিন্তু জার্মানের আশারূপ খেলা খেলতে পারেনি বলে খুব হতাশা হয়েছি, যেহেতু ওরা প্রথমে 7-1 গোলে জিতেছিল আগের খেলায়, কিন্তু খুব হতাশা করেছে। কিন্তু আমার মনে হয় জার্মান যদি এভাবে খেলে তাহলে ওরা ছিটকে যাবে। আর জাপানের কথা আপনারা বলবেন, কোয়ার্টার ফাইনাল অ্যাটলিস্ট জাপানের যাওয়া উচিত, কারণ আমাদের এশিয়ার দেশগুলো অনেক আগের চেয়ে অনেক ভালো খেলছে। প্রথম যে ম্যাচগুলা কোরিয়া এবং জাপান খেলে ওরা অসাধারণ খেলা খেলছে। তা আমার মনে হয় যে এবার অনেক উল্টাপাল্টা রেজাল্ট হওয়ার চান্স আছে, কারণ মানে যারা বড় বড় শক্তি বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া কেউ তাদের মান মতো খেলতে পারছে না। তা আমার মনে হয় এবার আমাদের দেখা উচিত যে কে চ্যাম্পিয়ন হয়। মেসির হ্যাট্রিকটাও আমার কাছে জীবনে একটা স্মরণীয় হ্যাট্রিক মনে হইলো, কারণ এই বয়সে হ্যাট্রিক করা ইজ ভেরি টাফ। আসলাম ভাই এরকম অনেক হ্যাট্রিক করেছে তার জীবনে, এবং সে আমার দেখা মতে বাংলাদেশের কয়েকজন ফুটবলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার। এনারা যদি কয়েকজন ইউরোপে জন্মগ্রহণ করতো এনারাও ওয়ার্ল্ড কাপ খেলতে পারতেন আমার মনে হয়। আচ্ছা, বিশেষ করে কাইসার হামিদ, সাব্বির, সালাউদ্দিন ভাই, এনায়েত ভাই, আসলাম, আশিস, এদের মতো প্লেয়াররা ইউরোপে জন্মগ্রহণ করলে এরা আমাদের ওয়ার্ল্ড কাপ খেলার স্ট্যান্ডার্ড ছিল। আমি আশা করব বাংলাদেশ অদূর ভবিষ্যতে যেরকম প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে টিম তৈরি করছে, আমার মনে হয় ভবিষ্যতে আমরা দেখতে পারবো যে একদিন ওয়ার্ল্ড কাপে কাতারে ইনশাল্লাহ। দাদা ভাই, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আপনি বললেন যে এবারের বিশ্বকাপ উল্টাপাল্টা অনেক রেজাল্ট হতে পারে, তো আমার কৌতূহলের জায়গাটা হলো যে মানে এই উল্টাপাল্টা রেজাল্টের মধ্যে কি আপনার দল রয়েছে বা আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমি আগে ব্রাজিল করতাম, পরে এই ম্যারাডোনা মেসি আসার পরে আমি এখন আর্জেন্টিনা করি। ওয়াও, আর্জেন্টিনা হচ্ছে আমি আর্জেন্টিনা করি। আমি কিন্তু জার্মানের টি শার্ট পরা কালকেরটা আমি মাঠে গেছি, স্যামিউল ইতোটি ওদের সাথে গেছি আমি খেলা দেখতে। ও তো ক্যামেরুনের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল প্লেয়ার, ক্যামেরুনের এখন সে ফেডারেশনের প্রেসিডেন্ট। তা আমার সৌভাগ্য হয়েছে এদের সাথে বসে খেলা দেখা। সো এভরিবডি ওয়াজ ভেরি এক্সাইটেড ইয়েস্টারডে যে কালকে আর্জেন্টিনা সরি কালকে যদি এই জার্মান মানে ড্র হইতো মানে কেউ অবাক হইতো না। এই কারণে একেবারে এক্সট্রা টাইমে এটা অসাধারণ গোলটা হয়েছে। এরকম একটা আসলাম ভাইয়ের একটা গোল দেখেছি আমি ইন্ডিয়ার বিরুদ্ধে, এরকম থ্রু দিচ্ছে রানিং এর মধ্যে এই বলগুলা গোল মিস হয় না। আমার মনে হয় যে এখন জার্মানও ভবিষ্যতে হয়তো আটকে যেতে পারে। ওয়েল, তার মানেটা হলো, আমি শেষ করছি শ্রাবণ, We সেটা already হলো যে got উনি it. ব্রাজিল ছিলেন, এখন আর্জেন্টিনায় রূপান্তরিত হয়েছেন এবং জার্মানির জয়ও দেখতে চান। দারুণ, ডেফিনেটলি যারা ভালো আমাকে আসলে সাপোর্ট না করলে আমি তো, এটা আমার 10 নম্বর ওয়ার্ল্ড কাপ, আমি 40 বছর কোনোদিন ওয়ার্ল্ড কাপ মিস করি নাই। ভেরি নাইস, গুড, ভালো অভিজ্ঞতা। এটা এটা আমার জীবনের 10 নম্বর Okay. ওয়ার্ল্ড কাপ। দোয়া করবেন যে এরপরে যাতে আবার দেখতে পারি। অবশ্যই অনেক অনেক দোয়া তো থাকবে। সবার প্রিয় দলগুলোই কিন্তু জিতে যাক এটাই সবাই চায়, কিন্তু ভালো ফুটবল খেলেই জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে শেষ পর্যন্ত। ভিউয়ার্স, এই মুহূর্তে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবে না, ফিরছে একটু পরে। ওয়েলকাম ব্যাক, সাথে আছে আমি শ্রাবণ তৌহিদা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর স্পেশাল প্রোগ্রাম এটিএন বাংলার পর্দায় হিতিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকার বিডি। আমি শ্রাবণত আছি এবং এই সাথে আমার সাথে যারা ছিলেন তারাই আছেন। আমার সাথে রয়েছেন মোহাম্মদ আসলাম, সাবেক জাতীয় ফুটবলার, এবং সেই সাথে রয়েছেন এম কায়সার, স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড অ্যানালিস্ট। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক। আমরা কথা বলছিলাম, অনেকগুলো ম্যাচ নিয়ে কথা হয়েছে, তার মধ্যে
ব্রাজিল ভার্সেস হাইতি, এই ম্যাচটাও হাই ভোল্টেজ ছিল, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু সাপোর্ট করে ইদার হচ্ছে ব্রাজিল নয় হচ্ছে আর্জেন্টিনা। সো 3-0 প্রত্যাশিত একটা রেজাল্ট ছিল, কিন্তু তারপরেও ব্রাজিলের কাছ থেকে যে সাম্বা আমরা ফুটবলের যে সৌন্দর্য যেটাকে বলি এক্সপেক্ট করে থাকি, নান্দনিক ফুটবল। হ্যাঁ সেটা কি মিট আপ করেছে মোহাম্মদ আসলাম? কিছুটা হলেও আমরা হতাশ হয়েছি। এই খেলা তো ব্রাজিলের খেলা নয়, এবং আমি বলবো যে তাদের যে ফুটবলের যে নান্দনিকতা এবং তারা যে কলাকৌশল ইউজ করে মাঠের ভিতর, এটা এখনো আমাদের মানে দৃষ্টিনন্দন হয়ে আছে এখনো। তো এই জায়গা থেকে কিছুটা হলে ওরা মানে বেরিয়ে আসছে আমার মনে হয়, বিকজ অফ এই ইউরোপিয়ান ধাঁচের কিছুটা হলেও ছোঁয়া ওদের কাছেও লেগেছে আমার কাছে মনে হয়। যা কারণ আগে যে সুন্দর মানে পায়ের কারুকার্য এবং যে দর্শনীয় যে খেলাগুলো ছিল, সেই জায়গাটা টোটালি আমার মনে হয় বেরিয়ে আসছে তার থেকে, গতির উপরে চলে গেছে ওরা। ওয়েল, আমি এখানে একটু এম কায়সারের মতামত নিতে চাই। আপনি কি একমত যে ব্রাজিলের কাছ থেকে যে খেলাটা আমরা এক্সপেক্ট করি, মরক্কোর সাথে তারা কিন্তু পয়েন্ট হারানোর পরে এরপরে কিন্তু এক্সপেকটেশনটা এবং চাপটাও অনেক বেশি ছিল, আপনি কি সেটাতে স্যাটিসফাইড? না দেখুন, আমি একটা চেঞ্জে বিশ্বাসী। নট নেসেসারি যে আপনি যে একটা থিওরি নিয়ে রয়েছেন যে সেই থিওরি দিয়ে আপনি সারা জীবন খেলবেন। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো গিয়ে আপনার জয়। সেটা আপনি যদি সুন্দর ফুটবল খেলে যদি জয়টা না আসে তাহলে কোনো লাভ নেই। কিন্তু যদি আপনি যে টাইপেরই খেলা খেলেন না কেন, যদি আপনি জিততে পারেন তাহলে সেখানে কিন্তু আপনার কৃতিত্বটা। সো 3-0 গোলে জেতার পর আমার মনে হয় যে সেই দলের খেলা নিয়ে তেমন বেশি সমালোচনা করা উচিত না, কিন্তু যারা ট্র্যাডিশনাল দর্শক যারা রয়েছেন, যারা এর আগে ব্রাজিলের খেলা দেখে মোহিত হতেন, তারা এখন খুঁজছেন যে সেই ব্রাজিলের পায়ের ছন্দটা কই, ব্রাজিলের সেই গতিময় ফুটবলটা কই, সেই ব্রাজিলের প্রেসিং ফুটবলটা কোথায়, সেই ব্রাজিলের আপনার যে একটা নান্দনিকতা থাকে সবগুলোর মধ্যে, নিজেদের মধ্যে ছোট ছোট পাসে খেলার যে বিষয়টা। ব্রাজিল ফুটবল মানেটাই হলো যে ব্লকবাস্টার ব্রাজিল। সেই ব্লকবাস্টার ব্রাজিলকে কিন্তু আমি আজকে নিজে একটা স্টুডিও লিখেছি, সেই ব্লকবাস্টার ব্রাজিলকে কিন্তু খুঁজছেন তাদের সমর্থকরা। কিন্তু বিষয়টা হলো যে কোচ কি সেই ব্রাজিলকে খুঁজছেন যিনি এই ম্যাচ জেতানোর জন্য রয়েছেন, বা যিনি এই পুরো পিছনের কারিগর, দলের কারিগর? তিনি কার্লোস আনচেলত্তি, তিনি ইতালিয়ান কোচ, ইতালির খেলোয়াড়। তিনি এখন ক্লাব পর্যায়ে যে ধরনের ভাবে দলগুলোকে পরিচালনা করতেন, তিনি রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন, তিনি এর আগে অনেকগুলো দলের ইউরোপিয়ান ঘরানার দলগুলোকে, ক্লাবগুলোকে পরিচালনা করেছেন। তো এখন তার স্টাইলে তো একটু বদল আসবে, তো তার স্টাইলের সঙ্গে নিশ্চিতভাবে আপনি কিন্তু দলটাও যাবে। সো দেখতে হবে যে আপনি স্টাইল নেবেন নাকি আপনি আগে দলের জয়টা নেবেন। মরক্কোর সাথে ড্র করার পর তার ইভেন আপনি যদি আমাকে হাইতি ভার্সেস ব্রাজিল এবং ব্রাজিল ভার্সেস মরক্কোর কথা যদি বলেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মরক্কোর বিরুদ্ধে ম্যাচটা ব্রাজিল একটু হাই প্রেসে এবং বেশি উত্তেজনাপূর্ণ খেলেছিল, এবং সেখানে তারা ম্যাচটা জিততে পারেনি। কিন্তু তারা প্রথমার্ধের 25 মিনিট পর্যন্ত মরক্কো খেলেছে, কিন্তু তারপরে ব্রাজিল খুব সুন্দর ছন্দময় ফুটবল খেলেছে, এবং সেকেন্ড হাফেও ব্রাজিল যেভাবে খেলার কথা ছিল সেভাবেই খেলেছে, কিন্তু তারা গোলটুকু পায়নি। আর হাইতির সাথে তাদের শক্তির মাত্রার ডিফারেন্স অনেক বেশি ছিল। এখানে যদি 5-0 গোলে ব্রাজিল জিততো, আই উড নট সারপ্রাইজ। কিন্তু তারপরে তারা 3-0 গোলে যে জিতেছে, সেখানে যেটা বললাম যে ব্রাজিলের সেই ফ্লেয়ারটা নাই, সেই অ্যাটাকিং ফ্লেয়ারটা নাই। ব্রাজিল যেরকমভাবে আপনার ইন্ডিভিজুয়াল স্কিলফুল যে প্লেয়ার থাকার কথা, যেটা আমরা দেখে আসছিলাম এর আগে, তেমন খেলোয়াড়দেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে একজন রয়েছেন, তিনি ভিনিসিয়াস জুনিয়র। 2 ম্যাচে তিনি কিন্তু সেই ব্রাজিলিয়ান সাম্বার ফুটবল যেটা, বা ব্রাজিলিয়ান ছন্দময় ফুটবল যেটা, সেটা উপহার দিয়েছে। ইনজুরি কনসার্ন ব্যাপারটা কিন্তু ব্রাজিলের মাথায় এখন রাখতে হচ্ছে, কারণ নেক্সট ম্যাচে তাকে খেলবেন কিনা জানি না। হ্যাঁ, রাফিয়া তাকে কিন্তু মিস করবে এবং নকআউট পর্বের জন্য তাকে সেভ করে রাখা হবে, এরকম কিন্তু অলরেডি কোচ বলেছে। সো ওয়েল, আমার হাতে তেমন একটা সময় নেই। আরেকটা ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া। মেসি সেই ছন্দময় খেলা এবং সেই সাথে হ্যাট্রিক রেকর্ড, সবকিছু মিলে কতটুকু স্যাটিসফাইং? আসলে এবারও কি তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হতে পারে কিনা? মেসি তার নামের উপর বিচার করে ভালো ফুটবল খেলেছে, এবং এটাই মেসি। এবং মেসি দেখিয়ে দিয়েছে সারা বিশ্বকে, মেসি বর্তমান বিশ্বে একজনই আছে। সো ওর এটা মানে গড গিফটেড একটা প্লেয়ার, যার খেলা দেখে আসলে মানে মনটা জুড়ায় যায় কিছুটা হলেও। এবং মেসির যে সবথেকে বড় যে টেকনিকটা, সেটা হলো ওই দিনের শর্ট মানে স্পেসে আপনাকে এমনভাবে ডস করবে, ইট ইজ only Messi can do that. Exactly. So যদি আমাকে এই প্রশ্ন করেন, তাহলে আমি বলবো যে ব্রাজিল আর্জেন্টিনা আসলে বিশ্ব চ্যাম্পিয়ন যেভাবে ছিল সেরকম ভাবে তারা শুরু করেছে, এবং
এই ম্যাচের পরে মেসি সম্পর্কে অনেক আলোচনা হতো যে মেসি মানে বয়স হয়ে গিয়েছে, খেলতে পারবে কিনা। গ্রেট খেলোয়াড়কে, বিশ্বকাপের গ্রেট খেলোয়াড়কে বা বিশ্বের গ্রেট খেলোয়াড়কে, আমার মনে হয় যে এই ম্যাচের পর মেসি সেই একটা তর্কের সমাধানটা করে দিয়েছে। হি ইজ দ্য বেস্ট। এক্স্যাক্টলি, কিন্তু যারা তর্ক করার তারা তর্কের খাতিরে তর্ক করতেই থাকে। ওয়েল, মেসির কথা যখন আসলো তখন কিন্তু আমরা বলতে পারি রোনালদোর কথা অবশ্যই চলে আসে। এই ওয়ার্ল্ড কাপে তিনিও আছেন। পর্তুগালের জন্য কিছুটা ডিসস্যাটিসফাইং আমরা কিন্তু রেজাল্ট দেখেছি ম্যাচে, এবং সামনের ম্যাচে কি হতে যাচ্ছে। পর্তুগালকে তো যতটুকু সমালোচনা করা হয় তার থেকে বেশি রোনালদোকে নিয়ে করা হচ্ছে। সেই জায়গায় তারা কি ঘুরে দাঁড়াতে পারে কিনা? অবশ্যই তার ঘুরে দাঁড়ানো উচিত। আমি জানি না তার কোনো ইনজুরি আছে কিনা, বাট টোটালি অফ ফর্মে ছিল সে ওই দিন ম্যাচে, এবং এটা ওর ক্যারেক্টার এটা না। সারা মাঠ সে জুড়ে খেলে এবং একটা প্রাণ ভ্রমর ওই টিমের। সে একদম নিশ্চুপ হয়ে বসে থাকলো, এটা তো হতে পারে না। সেটার জন্য আসলে সমালোচনা তীর তার দিকে বেশ ভাবেই হচ্ছে চলে আসে। আপনি যেটা বললেন যে উন্দাসকে আপনার আর্জেন্টিনার এই জার্মানির হয়ে যিনি দুটো গোল করেছেন তাকে সাবস্টিটিউট হিসেবে খেলানো হচ্ছে, তাকে আপনার পুরো 90 মিনিট খেলানো হবে কিনা সেই দাবিটুকু উঠেছে। আর এখন উল্টো দাবিটুকু উঠছে যে রোনালদোকে সাবস্টিটিউট হিসেবে নামানো হবে কিনা, রোনালদো কেন 90 মিনিট খেলছেন, সময় নষ্ট বা অপচয় করছেন, গোল প্রচুর গোল মিস করেছেন, তার সামনে বল বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই গোলটি তিনি করতে পারছেন না। একজন স্ট্রাইকার যখন ট্যাপিং করতে পারেন না, সহজ 6 গজের সামনে থেকে যখন গোল দিতে পারেন না, তখন তার তো সমালোচনা। সবথেকে বড় ব্যাপার যে এই গতির সঙ্গে সে ম্যাচ করতে পারে নাই। বয়স, বয়স একটা বিগ ফ্যাক্টর। এজ তো সেদিক থেকে মেসির ক্ষেত্রেও বলা যায়। তা যাই হোক, আমরা আসলে কম্পারিজনে যাচ্ছি না। 20 এক পিছে আছে মেসি। এক্স্যাক্টলি। তবে আগামীকাল হাই ভোল্টেজ গেম রয়েছে, যেখানে আর্জেন্টিনা আর ব্রাজিলের কথা বলেছি, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সাপোর্ট করে। আর্জেন্টিনার সাথে অস্ট্রিয়ার যে ম্যাচটা, এখানে মানে গত ম্যাচে কিন্তু পুরোটুকুই দাপুটে খেলা আর্জেন্টিনা দিয়েছে আলজেরিয়ার সাথে, কিন্তু উইক পয়েন্ট যে একেবারেই ছিল না তা কিন্তু না। সেটা নিয়ে কিন্তু অবশ্যই আমি ছোট্ট করে প্রেডিকশন নিয়ে আমাকে বিদায় নিতে হচ্ছে। জি, আমার মনে হয় যে মেসির উপর একদম মানে নির্ভরশীল হয়ে বসে থাকা ঠিক হবে না ওদের। তাদের অন্য সব প্লেয়ারকেই সমানভাবে সমান তালে খেলতে হবে। আমি মনে করি যে আগের ম্যাচটা আলজেরিয়ার সাথে যেরকম ভাবে স্কোর লাইনটা হয়েছিল 3-0, আমি এই ম্যাচেও 3-0 দেখতে পাচ্ছি, এবং মেসির গোল দেখতে পাচ্ছি, মেসির বিশ্ব রেকর্ড দেখতে পাচ্ছি। একটা গোল করলে তিনি মিরোস্লাভ ক্লোজাকে ছাড়িয়ে যাবেন, এবং খুব সম্ভবত মেসির সাথে আমি আলভারেজকেও দেখতে পাচ্ছি। তবে ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু আমাদের এক্সাইটমেন্ট পুরো বাংলাদেশ জুড়ে রয়েছে। আমরা এই মুহূর্তে আসলে চলে যাব আমাদের অনলাইনে, যেখানে আসলে আমাদের জন্য অনেক বেশি এক্সাইটিং অনেক কিছু ওয়েট করছে। লেটস সি। ওয়েল, আমরা যেহেতু অনলাইনে আবারও যুক্ত হয়েছি, আমাদের সাথে দারা ভাই রয়েছেন ইউএসএ থেকে। বাংলাদেশের এক্সাইটমেন্ট কানাডাতে এখন। এই মুহূর্তে কানাডা। ওকে, ইউএসএ কানাডা আসলে স্বাগতিক দেশ। খেলা দেখি তো কানাডাতে, আমি কালকে যাব ইউএসএ। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, আমরা ওভারঅল অনেক বিষয় নিয়ে কথা বলেছি, সেখান থেকে কি মনে হচ্ছে যে বিশ্বকাপের দৌড়ে এখন পর্যন্ত আপনার কাছে কাকে মনে হচ্ছে, মানে কোন দলটাকে সবচেয়ে এগিয়ে আপনি রাখছেন? আমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, আর মেসি যে পারফরমেন্স করেছে তাতে আমার মনে হয় আর্জেন্টিনা এবারও কাপ নেওয়ার সম্ভাবনা আছে। তবে আপনি ফ্রেঞ্চকে আপনি ফেলে দিতে পারবেন না। তাদের খেলা আমি দেখি ওই নিউ জার্সিতে, তারাও এখন খুব শক্তিশালী, বিশেষ করে এমবাপে যে গোল দুটা করে, ইট ওয়াজ এ ভেরি গুড টু। আর এখন নূতনদের মধ্যে আমি চাই হয়তো আমাদের জাপান আসতে পারে কোয়ার্টার ফাইনালে, এবং আমি চাই কোরিয়াও যাতে আসে, কারণ এদের দুইজনেরই খেলা খুব নান্দনিক। আসলাম ভাই যেরকম হলো ব্রাজিলের কথা, আমরা ওদের কাছ থেকে অনেক এক্সপেক্টেড করি। আগে যখন জিকো, সক্রেটিস জুনিয়ররা খেলতো, আমরা ওদেরকে খেলা দেখেই আমরা বড় হই। পরে রোনালদোরা যখন আসে, ব্রাজিল তার ছন্দ আবার ফিরে পাবে। অফকোর্স, সেটাই প্রত্যাশিত থাকবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে অনলাইনে যুক্ত হওয়ার জন্য। আর এরই সাথে কিন্তু আমাকেও বিদায় নিতে হচ্ছে। তিনি যেমন 2টি দলের নাম নিয়েছেন, 3টি দলের, আপনাদের কাছ থেকে একটা করে নাম নিয়ে আমি আসলে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আর্জেন্টিনা আমার একটু অবাক হবে, আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো নাম্বার 1-এ, এবং সেকেন্ড পজিশনে থাকবে স্পেন। প্রত্যেকবারই কিন্তু ফ্রান্স এগিয়ে থাকে, কিন্তু শিরোপা পায় না। সো দেখা যাক কি হয়। অল দ্য ভেরি বেস্ট বলতে চাই প্রত্যেকটা দলকে। আমরা এক্সাইটিং খেলা দেখতে চাই, নান্দনিক খেলা দেখতে চাই। সো প্রিয় দর্শক, আজকের মতো আমি শ্রাবণ তহিদা বিদায় নিচ্ছি। অবভিয়াসলি ফুটবল জ্বরে কিন্তু আমরা আক্রান্ত থাকবো আরও কিছুটা দিন বলা যায়, এবং সেখানে প্রত্যেক রবি এবং মঙ্গলবার ঠিক 5:30-এ হাজির হব আপনাদের সামনে, এবং সেই প্রত্যাশায় থাকলাম আমরা, অনেক বেশি এক্সাইটিং ফুটবলের প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।